আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আমরা পড়ছিলাম হিউম্যান বিইং শতাব্দীর বুদ্ধিবৃত্তিক দাসত্ব এই বইটি লিখেছেন ইফতেখার সিফাত। আমরা ধারাবাহিকভাবে বইটির ৬টি পার্ট শেষ করেছি। আমরা আজকে শুরু করব ৭ম পর্ব, উপনিবেশবাদ। পাশ্চাত্যের জন্য উপনিবেশবাদের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশ্চাত্যের উন্নতি, অগ্রগতি সবকিছুর মূল সূত্র হলো উপনিবেশবাদ। উপনিবেশবাদের প্রধান শক্তি ছিল সামরিক, অর্থনৈতিক ও গির্জাবাদ। গির্জাবাদের কাজ ছিল অধীনস্থদের উপর এই আগ্রাসনের পক্ষে যুক্তি ও তত্ত্ব পেশ করা। পাশ্চাত্য যেখানেই গিয়েছে এই তিন শক্তি নিয়ে গেছে এবং স্থানীয় সামরিক ও অর্থনৈতিক শক্তিগুলো কব্জা করে নিয়েছে কিংবা ধ্বংস করে ফেলেছে। আমাদের উপর উপনিবেশবাদ প্রতিষ্ঠা করে আমাদের সম্পত্তি লুটে নিয়ে গেছে পাশ্চাত্যে। সেখানেই তারা আমাদের সম্পত্তি দিয়ে প্রতিষ্ঠা করেছে বড় বড় কলকারখানা আর গবেষণাগার। তার বৈজ্ঞানিক আবিষ্কারগুলোর সূত্র এই উপনিবেশবাদ। আপনি যদি মুসলিম বৈজ্ঞানিক আবিষ্কারগুলোর সময়ের দিকে খেয়াল করেন তাহলে দেখবেন সেগুলো হয়েছে ইসলামী সাম্রাজ্যের সময়কালে। সভ্যতার প্রতিষ্ঠার জন্য আদর্শের পর সামরিক শক্তির কোনো বিকল্প নেই। এজন্যই ইসলামে ঈদাদ তথা সামরিক প্রস্তুতিকে ব্যাপকভাবে ওয়াজিব রাখা হয়েছে। একটি সভ্যতা প্রতিষ্ঠার পর তার বিকাশ ও টিকে থাকার লড়াইয়ে জ্ঞান বিজ্ঞানের ভূমিকা অনেকখানি। তবে জ্ঞান বিজ্ঞানে উন্নতি সাধন বিজয়ের সূত্র না, বরং বিজয়ের ফল মাত্র। আমরা মনে করি পাশ্চাত্য দুনিয়া স্বাধীনতা, সমতা ও জ্ঞান বিজ্ঞান দিয়ে এত উন্নতি করেছে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। পাশ্চাত্যের উন্নতির প্রধান ইতিহাস হলো উপনিবেশবাদ ও লুটপাট। বিজ্ঞান ও গবেষণা করার জন্য যে অর্থ বরাদ্দ প্রয়োজন, উপনিবেশবাদ সেই অর্থের মূল যোগানদাতা। মুসলিম সভ্যতার বিকাশে ইবনে হাইসাম ফারাবি সহ অন্যান্য বিজ্ঞানীর ভূমিকা ও অবদান রয়েছে। কিন্তু আমাদের দিনে বিজয় এসেছে সালাহউদ্দিন আইয়ুবী, তারেক বিন জিয়াদের মতো মহান মুজাহিদদের হাত ধরে, তাদের বিপ্লবী আদর্শ, ইখলাস ও পবিত্র জিহাদের মাধ্যমে। আমরা অনেক সময় অবজ্ঞা করে বলি বর্তমানে কেন কোনো মুসলিম বিজ্ঞানীর জন্ম হচ্ছে না। আমরা দৃঢ়তার সাথেই বলবো, যতদিন উম্মতের মাঝে খালিদ বিন ওয়ালিদ, সালাহউদ্দিন আইয়ুবী, মুসা বিন নুসাইর, তারিক বিন জিয়াদের জন্ম না হবে, ততদিন উম্মতের মধ্যে থেকে ফারাবি, ইবনে হাইসামরাও বেরিয়ে আসবে না। আজও মুসলিমদের সেই মেধা আছে, কিন্তু তা গোলামি করে পাশ্চাত্যের, বিক্রি হয়ে যায় পশ্চিমের কাছে, অথবা পশ্চিমারা তা সহজেই হাত করে নেয়। মানুষ প্রশ্ন করে, আজ মুসলিমদের বিজ্ঞান নেই, মিডিয়া নেই, এই জন্য মুসলিমরা পরাজিত। কিন্তু সত্য কথা হচ্ছে, খেলাফত হারানোর পর মুসলিমরা নানাভাবে এই বিষয়গুলো উন্নতি করার চেষ্টা করেছিল, কিন্তু পশ্চিমা শাসন, সামরিক শক্তি ও ফ্যাসিবাদ এগুলোকে অঙ্কুরেই ধ্বংস করে দিয়েছে। খেলাফতবিহীন বিগত ১০০ বছরে হাজারো মুসলিম আলেম ও বিজ্ঞানী গুপ্ত হত্যার শিকার হয়েছে, কিংবা বছরের পর বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নির্যাতিত হয়েছে। কাজেই বিজ্ঞান ও মিডিয়ার উন্নতি হলেই মুসলিমরা উন্নতি করবে, মৌলিকভাবে এই ধারণা শুদ্ধ নয়, বরং মূল বিষয় হলো ক্ষমতা। মুসলিম সামরিক শক্তি ইসলামের পক্ষে ব্যবহৃত হলে বিজ্ঞান ও মিডিয়ার উন্নতি সময়ের ব্যাপার মাত্র। আমরা আক্ষরিক অর্থে পাশ্চাত্যের শারীরিক উপনিবেশবাদ থেকে মুক্ত হলেও তারা আজ অবধি আমাদের উপর চিন্তাগত উপনিবেশবাদ প্রতিষ্ঠা করে রেখেছে। আমাদের জন্য এটা খুবই ভয়াবহ এবং লজ্জাজনক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা এখন যা চিন্তা করি পাশ্চাত্যের মতোই করি, এর বাইরে চিন্তার অনুমতি নেই। এজন্য ইসলামের সংজ্ঞায়িত ইনসাফের চিন্তা আমাদের কাছে অপরিচিত মনে হয়। আমাদের অন্তঃকরণ তা কবুল করে না। মোট কথা, চিন্তাগত দিক থেকে তারা আমাদের ফিতরাত বদলে দিয়েছে। উপনিবেশবাদের সময় তারা আমাদের ও তাদের মাঝে একটা বাইনারি স্ট্যান্ডার্ড তৈরি করেছে যে তারা সভ্য, আমরা অসভ্য, তারা শিক্ষিত, আমরা মূর্খ, তারা সাদা, আমরা কালো। এই তত্ত্বগুলো আমাদের মস্তিষ্কে এমনভাবে বসিয়ে দেওয়া হয়েছে যে আমরা এমন সভ্য ও শিক্ষিত হওয়ার জন্য সব জায়গায় তাদেরকেই মানদণ্ড মানি। ফলে মানবতাবোধ, ইনসাফ ও নৈতিক মূল্যবোধের কথা চিন্তা করলে তাদের কথাই আমাদের মনে হয়, যারা পুরো মুসলিম বিশ্বকে রক্তের মানচিত্র বানিয়ে রেখেছে। আমাদের উপর চিন্তাগত উপনিবেশবাদ প্রতিষ্ঠা করতে প্রধান ভূমিকা রাখছে পাশ্চাত্যের শিক্ষাধারা ও তাদের নিয়ন্ত্রিত মিডিয়াগুলো। উপনিবেশবাদ প্রতিষ্ঠা করার পরপরই পশ্চিমারা স্থানীয় শিক্ষা কেন্দ্রগুলো ধ্বংস করে ফেলে আর তাদের শিক্ষাধারা এখানে স্থানান্তর করে। আজও আমাদের পুরো শিক্ষা ব্যবস্থা পাশ্চাত্য কারিকুলামে সাজানো। সিলেবাসে অনেক অপ্রয়োজনীয় বিষয় প্রয়োজন দেখিয়ে দাখিল করা হয়েছে। অবশ্যই এগুলো পর্যালোচনার দাবি রাখে। শিক্ষার নামে শিক্ষার্থীদের শেখানো হচ্ছে পাশ্চাত্যের গোলামি, জাতির নিজস্ব মেধা ও নৈতিক শক্তি অর্জনের প্রধান শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা এমন এক কারিকুলামে সাজানো যেখান থেকে শিক্ষার্থীরা বের হয় পাশ্চাত্যের মানসিক দাস হয়ে। এই মানসিক দাসেরা দেশের প্রতিটি সেক্টরকেই পশ্চিমাদের অঙ্গ প্রতিষ্ঠান বানিয়ে রাখে।
মিডিয়া আমাদের শেখাচ্ছে কিভাবে পাশ্চাত্যের গোলাম হতে হয় এবং কেন তাদের দাসত্ব বরণ করা আমাদের জন্য জরুরি। পাশ্চাত্যের চিন্তা চেতনা খুব সচেতনভাবে ধীরে ধীরে তারা আমাদের মধ্যে পুশ করে যাচ্ছে, তাই ব্যাপারটা আমাদের চোখে সরাসরি ধরা পড়ে না। পাশ্চাত্য শিক্ষা কেন্দ্র আর বৈশ্বিক মিডিয়া হলো দাস তৈরির কারখানা। এর মাধ্যমে তারা তৈরি করছে নিজেদের সেবাদাস, যৌনদাস ইত্যাদি। স্থানীয় শিক্ষা কেন্দ্র ধ্বংসের পাশাপাশি উপনিবেশবাদের সময় পশ্চিমারা আরো একটি গুরুত্বপূর্ণ সেক্টর ধ্বংস করে, স্থানীয় শিল্প খাত তারা বিনাশ করে ফেলে। ইংরেজরা স্বাধীনভাবে রেশমের কাপড় উৎপাদনের নিষেধাজ্ঞা জারি করে। এখানে কেবল রেশমের কাঁচামাল উৎপাদনের অনুমতি দেওয়া হয়, কাপড় তৈরির দায়িত্ব দেওয়া হয় ইংরেজ কোম্পানিগুলোকে। তারপর কোম্পানিগুলো রেশমের কাপড় উৎপাদন করে ভারতবর্ষ রফতানি করে। এভাবে তারা ভারতবর্ষের শিল্প কারখানা ধ্বংস করে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। ফলে মানুষ স্বাধীন শিল্প উৎপাদন ছেড়ে ইংরেজদের কারখানায় কাজ করতে বাধ্য হয় অথবা তাদেরকে কাজ করতে বাধ্য করা হয়। বিংশ শতাব্দী। হাসান আসকারী রাহিমাহুল্লাহ বলেন, বিংশ শতাব্দী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল সময়। এই শতাব্দীতে বিমান, রেডিও, টেলিভিশন, অ্যাটম বোমা, হাইড্রোজেন বোমা, আধুনিক যানবাহন সহ অনেক কিছু আবিষ্কার করেছে পশ্চিমারা। এর মাধ্যমে তারা বিশ্ববাসীকে নিজেদের উন্নতি এবং শক্তি প্রদর্শন করেছে। তারা দেখিয়েছে যে পশ্চিমাদের কাছে নফস শান্ত করার জন্য কত উপাদান রয়েছে এবং নিজেদের খায়েশ পূরণ করার জন্য তারা কত কিছু আবিষ্কার করেছে। প্রথমত ঊনবিংশ শতাব্দীর উপনিবেশবাদ, তারপর বিংশ শতাব্দীর অভূতপূর্ব সব বৈজ্ঞানিক আবিষ্কার প্রাচ্যবাসীদের চেতনাকে প্রভাবিত করে। তারা পশ্চিমা নীতির অন্ধ অনুকরণ শুরু করে। এভাবে খুব দ্রুত প্রাচ্যের দেশগুলো পাশ্চাত্য দেশে পরিণত হতে থাকে। পাশ্চাত্যের ভূত তাদের মন মগজে এত শক্তভাবে বাসা বেঁধে নেয় যে তারা নিজেদের রীতিনীতি ও বিশ্বাসকে সেকেলে ভাবতে থাকে। ক্রমান্বয়ে পাশ্চাত্য সভ্যতা তারা সমস্ত মন্দ বিষয় নিয়ে প্রাচ্যে স্থানান্তরিত হওয়া শুরু করে। তরুণ তরুণীদের মনন মগজে পশ্চিমের বস্তুগত উন্নতি এতটাই প্রভাবিত করে যে তারা নিজেদেরকে ধর্মীয় স্বাতন্ত্র্য ও স্বকীয়তা বর্জন করা আরম্ভ করে। বিংশ শতাব্দী জটিল হওয়ার কারণ হলো পাশ্চাত্য সভ্যতার দীর্ঘ ইতিহাসের সমস্ত মতবাদ, প্রবণতা এবং চিন্তাধারা পরস্পর বিরোধী হওয়া সত্ত্বেও বিংশ শতাব্দীতে একত্রে জড়ো হয়েছে, যেন এক ব্যক্তির মাঝে একই সময়ে নানামুখী প্রবণতা কাজ করেছে। সে একবার ডানে যায়, আরেকবার বামে, কিন্তু সিরাতে মুস্তাকিমের উপর চলা কঠিন থেকে কঠিনতর হচ্ছে। সম্ভবত এই কারণেই প্রতিনিয়ত বিভিন্ন ফিতনা আমাদের সামনে আসছে। এক ফিতনার বিরুদ্ধে স্লোগান তুলতে না তুলতেই চলে আসছে আরেক ফিতনা, আরেক ব্যাধি, আরেক ইস্যু, ইস্যুর পর ইস্যু, কিন্তু মূল সমস্যা একটাই, পাশ্চাত্য সভ্যতা। আমরা পড়ছিলাম আজ পর্ব ৭। পরবর্তীতে আমরা অষ্টম পর্ব পড়ে শোনাবো আপনাদের। আমাদের এই বিষয়বস্তু থাকবে পাশ্চাত্য সভ্যতার সৃষ্টি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ব্যাপারে একটি টিকা রয়েছে। ইংরেজরা সুবে বাংলার খাজনা আদায়ের দায়িত্ব পেয়ে লক্ষ্য করে 1765 খ্রিস্টাব্দে বাংলায় ৮০,০০০ মক্তব ও মাদ্রাসা ছিল। এই ৮০,০০০ মক্তব, মাদ্রাসা, খানকার জন্য বাংলার ৪ ভাগের ১ ভাগ জমি লাখেরাতভাবে বরাদ্দ ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্রমে এই লাখেরাত সম্পত্তি আইন বিধান প্রণয়ন ও জোর জবরদস্তি করে দেশের হিন্দু জমিদার ও প্রজাদের ইজারা দিতে থাকে। এ সংক্রান্ত ৩টি বিধান হলো ১৭৯৩ সালের রেগুলেশন 19, ১৯১৮ সালের রেগুলেশন 2, রিজাম্পশন ল অব 1828, লাখেরাত ভূমি পুনর্গ্রহণ আইন। ফলে মাদ্রাসার আয় কমতে থাকে, বহু মাদ্রাসা বন্ধ হয়ে যায়। ১৭৬৫ সালে বাংলার মাদ্রাসার সংখ্যা ছিল ৮০,০০০। ২০০ বছর পর ১৯৬৫ সালে এই সংখ্যা ২,০০০-এর নিচে নেমে আসে। এই দেশটা আমাদের হুকুমতে আসার আগে মুসলমানদের শুধু শাসন ব্যাপারেই নয়, শিক্ষা ক্ষেত্রেও ভারতের শ্রেষ্ঠ জাতি ছিল। ভারতের যে প্রসিদ্ধ রাষ্ট্রনেতা তারা ভালোভাবে জানেন, তার কথায় ভারতীয় মুসলমানদের এমন একটা শিক্ষা প্রণালী ছিল যা আমাদের আমদানি করা প্রণালীর চেয়ে নিম্নমানের হলেও কোনো ক্রমেই ঘৃণার যোগ্য ছিল না। তার দ্বারা উচ্চ স্তরের জ্ঞান বিজ্ঞান ও বুদ্ধিবৃত্তি পরিচ্ছন্ন হতো। সেটা পুরনো ছাঁচের হলেও তার ভিত্তিমূল সুদৃঢ় ছিল এবং সেকালের অন্য সব প্রণালীর চেয়ে নিঃসন্দেহে উৎকৃষ্ট ছিল। এই শিক্ষা ব্যবস্থাতেই তারা মানসিক ও আর্থিক প্রাধান্য সহজে অধিকার করছিল। উইলিয়াম হান্টার, ইন্ডিয়ান মুসলমানস, পৃষ্ঠা ১১৬।